সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। দর্শক, সফল যারা কেমন তারা, তাদের কথাই আমরা জানতে চাই। কর্পোরেট জগতে সফল যারা, তাদের গল্প শুনতে চাই, তাদের সাফল্যের কথা শুনতে চাই তাদের সংগ্রামের কথা। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো আব্দুল্লাহ জাবেরের সাথে, যিনি হেড অফ ব্র্যান্ড হিসেবে কাজ করছেন দেশবন্ধু গ্রুপে। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক অনেক ভালো আছি। আমি আমার প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে আমি সফল মানুষের মুখগুলো দেখতে খুব আনন্দ পাই, কারণ এই মানুষগুলো হয়তো হাসে, কিন্তু তাদের পেছনে অনেক সংগ্রাম থাকে। এই সংগ্রামের কথাগুলা তারা বলার হয়তো সুযোগ পায় না। আমরা চেষ্টা করি সে গল্পগুলো শোনার, কিন্তু দেখা যায় যে শেষ মুহূর্তে আমরা খুব দুঃখের কথা শুনতে, সংগ্রামের কথা শুনতে শুনতে খুব আনন্দময় একটা পরিবেশ সৃষ্টি হয়। তারপরেও আমি বলবো যে কেমন আছেন, দীর্ঘ 15 বছরের আপনার একটা পথ চলা, যেটা আমি দেখেছি। আপনার মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, জনসংযোগ, অনেক কিছু, সেলস টিম, অনেক কিছুর সাথে আপনি জড়িত ছিলেন এবং অনেক পথ পরিক্রমায় প্রাণ হারা ফেলেও মনে হয় আপনি কর্মরত ছিলেন একটা সময়। তারপরে এসে এখন আপনি দেশবন্ধু গ্রুপে আছেন হেড অফ ব্র্যান্ড হিসেবে। তারপরে গল্পটা আপনার কাছ থেকে শুনতে চাই। সো বিজনেসকে ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি সফলতাটা আসলে ব্যর্থতা ছাড়া আসলে ফিল করা যায় না। সো আমি সফলতা ব্যর্থতা আলাদা করে দেখি না, আমি দুইটাকে আমার কাছে একই মনে হয়। বাট বরং রেদার দেন আমার কাছে ব্যর্থতা, আই থিঙ্ক, আমি ফিল করি যে ব্যর্থতা থেকে আসলে আমাদের লার্নিং করার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে। সো দুইটারে আসলে করা যাবে না, এবং এটাও বলা যাবে না যে সফলতা শুনতেই আমি এনজয় করি বা ভালো লাগে। আই থিঙ্ক দুটাকেই সমানভাবে এমফেসিস দিতে হবে এবং দুইটাকেই সমানভাবে ইম্পর্টেন্স দিতে হবে। সো ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। অনেক বছর তো হয়ে গেল আজকে এই ব্র্যান্ডের মার্কেটিং সেক্টরে। ইট হ্যাজ বিন মোর দেন 15 ইয়ার্স। আচ্ছা, শুরুটা আসলে হয়তো অতটা সহজ ছিল না। শুরু থেকে কি মার্কেটিং কাজ করার ইচ্ছা ছিল? যখন মানে পড়াশোনা করেছেন ওই সময় থেকেই কি মানে বলতে পারেন বিকজ ব্র্যান্ড ম্যানেজমেন্ট সাবজেক্টটা বা ব্র্যান্ড ম্যানেজমেন্ট সেক্টরটা আমার কাছে একটা ড্রিম সেক্টর মনে হইতো। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে কেন? ইয়েস, কেন, যে হোয়াই নট অ্যাকাউন্টিং, হোয়াই নট এনি আদার সেক্টর, ফিন্যান্স, ইকোনমিক্স। সো আমার কাছে ব্র্যান্ড সেক্টরটা ফার্স্ট যে কারণে আমার কাছে খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইনোভেটিভ মনে হতো, বিকজ অফ দ্য ক্রিয়েটিভিটি অফ দিস সেক্টর। ব্র্যান্ড সেক্টরে আমি যেরকম আমার ক্রিয়েটিভ নলেজকে যেভাবে ইমপ্লিমেন্ট করার স্কোপ পাই, অন্য ডিপার্টমেন্টে না আসলে এভাবে গতানুগতিকতার বাইরে যাওয়া যায় না। বেসিক্যালি যেখানে ব্র্যান্ডে অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ থাকে, আমার ইনোভেশন, আমার ক্রিয়েটিভিটি, আমার ইন্টিগ্রেশন, যেটা অনেক অনেক লার্জলি অর ব্রডলি আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এক্সপ্লোর করতে পারি। সো দ্যাটস ওয়াই আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন থেকে আমার মনে আছে, তখন আমরা দেখতাম ইউনিলিভারের কমিউনিকেশন গুলো দেখতাম। সো হ্যাঁ, এক্স্যাক্টলি, ইউনিলিভার খুব একটা ক্রেজ ছিল। বাংলাদেশের ব্র্যান্ড গুলো আসলে ওইভাবে আসলে তখন দাঁড়ায় নাই বা তখন এস্টাবলিশ হয় নাই। অনেকগুলো কয়েকটা ছিল, কেয়া কসমেটিক্স ছিল, হ্যাঁ, নতুন আসছিল আর কি, বাট ওইভাবে এস্টাবলিশ ছিল না আর কি। এবং ইউনিলিভার ব্র্যান্ড ইমেজটাও তখন অনেক বেশি, অনেক হাই ছিল। লাইক তখন কোক, পেপসি, ওদের আশেপাশে কেউ ছিল না। হোয়ারাস আপনি খেয়াল করে দেখবেন রাইট নাও কিন্তু এখন বাংলাদেশের ব্র্যান্ড কাস্টোডিয়ানরা খুব ভালো করছে। আমরা রেগুলারলি, যদি আপনি বেকারি সেক্টরে বলেন, নুডল সেক্টর, ফুড অ্যান্ড বেভারেজ, লাইক বেভারেজ যে প্রোডাক্টগুলো, আমরা অলমোস্ট 70% সেক্টরে আমরা এমএনসি ব্র্যান্ডগুলোকে আমরা অলরেডি ওভারকাম করে ফেলেছি। কিন্তু আগের ব্র্যান্ডিং আর এখনকার ব্র্যান্ডিং তো সেম না। না, এক্স্যাক্টলি সেম না, এক্স্যাক্টলি সেম। অনেক বছর আগে যেভাবে ব্র্যান্ডিং এর সাথে যুক্ত ছিলেন, এখন কি সেভাবে কাজ করেন? না, এখন এটা আসলে ডিমান্ড অফ টাইম, এটা আসলে ডিমান্ড অফ দ্য জেনারেশন। এটার যে যত সার্কেল ওয়েতে অ্যাডাপ্ট করে নিতে পারবে, হি অর শি উইল বি মোর সাকসেসফুল ইন দ্য। ওই সময়টাতে যেভাবে ফেস করেছেন, যেভাবে ব্র্যান্ডিং করতেন, এখনকার সময়ে যে ব্র্যান্ডিং এর যে স্ট্র্যাটেজি গুলো, একটু কি পার্থক্য বলতে? আমি বলবো একটু না, আমি বলবো যে অনেকখানি পার্থক্য। বিকজ আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনাকে।
ওই সময় আমরা যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, দেখবেন যে টিভি চ্যানেল ছিল অনলি একটা, বিটিভি। সো সেই বিটিভিতে যে একটা টিভিসি অন এয়ার করেছে বা বিজ্ঞাপন দিয়েছে, ওই ব্র্যান্ডই সবার মুখে মুখে, যে ব্র্যান্ডই করেছে সবার মুখে মুখে। আর এখন ব্র্যান্ডিং এর মিডিয়াম গুলো এত বেশি মাল্টি ডাইভার্সনাল, এত বেশি এটা বিস্তৃতি লাভ করেছে। সো এখন না আসলে আমি বলতে পারবো না যে আমি ওই জায়গাটা ব্র্যান্ডিং করলে বা ওই জায়গাটা আমার ব্র্যান্ডের প্রেজেন্স রাখলে সবাই এটা জানতে পারবে, এই করতে পারবে, আমার ব্র্যান্ডটা মানুষের মুখে মুখে আসবে, একটা হাউস হোল্ড ব্র্যান্ড হবে। সো এখন কম্পিটিশনও যেরকম বেড়েছে, সো ব্র্যান্ডিং করার স্কোপ অনেক বেড়েছে, কাজও বেড়েছে। সো আমি বলবো যে খুব সিম্পলি ওই সময়ের ব্র্যান্ডিং এর প্যাটার্ন এবং এখনকার ব্র্যান্ডিং এর প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। এটা কোনোভাবে আমি দুইটার এক করতে পারবো না আমি। এবং এখনকার ব্র্যান্ডিং এর প্যাটার্ন অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি ইনোভেটিভ এবং অনেক বেশি ক্রিয়েটিভিটি এখানে অ্যাপ্লাই করতে হয়। পাশাপাশি আপনি জানেন যে গত 5-10 বছরে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মিডিয়া একটা বিশাল একটা গণজাগরণ সৃষ্টি করেছে। লাইক আমরা তো দেখলাম যে গত বছর জুলাই আগস্ট এত বছরের একটা ইস্যুকে মানে জাস্ট ডিজিটাল প্ল্যাটফর্মে ওরা আন্দোলন করে, শুরু তো কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে হয়েছিল, হ্যাঁ, তারপরে সেটা অফলাইন বা মাঠে ঘাটে করছে এটা। সো হোয়াট এভার, সো এটা যেটা বলতেছিলাম, ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন একটা বিশাল একটা রেভলিউশন সৃষ্টি করেছে। আমি যদি বলবো 2015 সালের মোটামুটি 10-15 সালের এক্স্যাক্টলি ফেসবুক, ইনস্টা আছে, টুইটার, যদি টুইটারটা আমাদের দেশে অতটা পপুলার না, বাট বাইরে কিন্তু টুইটার বা এক্স, এখন যেটা হয়েছে এক্স, অনেক বেশি পপুলার। ইনস্টাগ্রাম, টিকটক এগুলো অনেক বেশি ফেমাস, অনেক বেশি প্রাইম মুভিং সেক্টর আমি বলবো আর কি ডিজিটাল মার্কেটিং এর। এখন যে ছোট ছোট রিল করে রিল হচ্ছে, টিকটক হচ্ছে, রিলের মাঝখানে একটা অ্যাড চলে যাচ্ছে এবং রিলটাই একটা অ্যাড হিসেবে মানুষ দেখতেছে এখন, রিলটাই অনেকে অ্যাড হিসেবে দেখতেছে, অনেক গেম চেঞ্জিং এলিমেন্টস বলবো আমি রিলটাকে। মানে ছোট ছোট যে রিলস গুলো কেটে কেটে যে দিয়ে দেয়, যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটার মধ্যে দিয়ে দেয়, মানে একদম গেম চেঞ্জিং হয়ে এক্স্যাক্টলি একদম গেম চেঞ্জিং একটা এলিমেন্ট হয়ে দাঁড়িয়েছে এটা। আর এখন না আসলে আমাদের মানে অনেক বড় কন্টেন্ট দেখার কিন্তু কমে গেছে, অনেকখানি সময় কম, আগ্রহ কম, আমরা এখন ভ্যারিয়েশন চাই। লাইক আমি এখন আজকে এই মোবাইলটা ইউজ করতেছি, 6 মাস 1 বছর পর বা 3 মাস পর আমার ভালো লাগবে না, আমি এটা চেঞ্জ করব। সো কনজিউমারের মাইন্ড যদি বলি বা অডিয়েন্সের মাইন্ড বলি, রেগুলার চেঞ্জ হয়, রেগুলার ভ্যারিয়েশন চাচ্ছে, ঠিক আছে। সো এই অন দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি যদি বলি যে মানুষ 10 মিনিটের কন্টেন্টের চেয়ে ছোট 30 সেকেন্ড বা 1 মিনিট এই কন্টেন্ট দেখতে বেশি ইন্টারেস্টেড রাইট নাও। হ্যাঁ, ফার্স্টে আমরা তারপরেও কিন্তু ধরে নিলেন 10 মিনিটের 15 মিনিটের নাটকগুলো কিন্তু আমরা দেখছি, কিন্তু সেটা খুব কোয়ালিটিফুল হতে হচ্ছে এবং প্রচন্ড প্রতিযোগিতাপূর্ণ। এক্স্যাক্টলি, প্রচন্ড প্রতিযোগিতাপূর্ণ এবং আমি বলবো এখানে ইমোশনের একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে। আমি আপনার কথা সূত্র ধরেই বলি, প্রথমে একটা চ্যানেল ছিল বিটিভি, এখন সব মিলিয়ে স্যাটেলাইট টিভি চ্যানেল কতটি? 40 মোর দেন 40টা, কম বেশি 40টা। তো আপনার তো এখানেই যে আপনি যে যাবেন, এখানে কতগুলো ব্র্যান্ডের অ্যাড চলছে। এক্স্যাক্টলি, আপনার এখানে টিভির কথা আপনি বাদেন, টেলিভিশন এখন মানুষ খুব কমই দেখে কথা বলতে, কিন্তু সবার হাতেই তো ফোন আছে। এক্স্যাক্টলি, সবার হাতে ফোন আছে এবং ইটস একদম কমপ্লিটলি আমার চয়েস, আমি কি দেখবো। আমি চাইলে সেটা স্কিপ করে যেতে পারি, চাইলে সেটা দেখতে পারি। আপনারা ব্র্যান্ডিং যেটা করবেন সেটা সবচেয়ে, যে আপনি একটু আগে বলছিলেন যে ইনোভেশন আর ক্রিয়েটিভিটি ছাড়া এখন কোনোভাবেই কিন্তু ব্র্যান্ডিং টিকে থাকা সম্ভব না টিকে থাকা। এখানে দেশবন্ধু গ্রুপে আপনি হেড অফ ব্র্যান্ড হিসেবে কাজ করছেন, কি কি রেসপন্সিবিলিটিস এখানে আপনার পালন করতে হয়? আমার বেসিক্যালি এখানে ব্র্যান্ড ডিপার্টমেন্টের টোটালটা আমি দেখি। আমার আই হ্যাভ এ লিটল টিম অ্যাকচুয়ালি, এন্ড আমার হোল কোম্পানির পিআরটা আমার দেখতে হয়, আমার হোল কোম্পানির মার্কেটিং সেক্টরটা আমার দেখতে হয়, এন্ড পাশাপাশি আমাদের যে সেলস এন্ড মার্কেটিং সেক্টরটা আছে ওইখানেও আমাদের কিছু কন্ট্রিবিউশন আমাদের থাকতে হয়। বিকজ আসলে ওই শুধু ব্র্যান্ড নিয়ে থাকলে না আসলে দিন শেষে আউটকামটা আসে না। বিকজ আমার বিজনেস পারপাস কি বা বিজনেস অবজেক্টিভটা কি, আমার দিন শেষে তো আমার ওনাররা বা দেখবে যে আমার প্রফিট জেনারেট হচ্ছে কিনা, আমার রেভিনিউ জেনারেট হচ্ছে কিনা। সো এটাও কিন্তু আমি বলবো যে আপকামিং যে আমার ব্র্যান্ডের যে ভাইয়েরা আছে ওদেরকে বলবো যে শুরু থেকেই ব্র্যান্ড মার্কেটিংটার দিকে একটু ফোকাস দিতে। শুধু হ্যাঁ, অবভিয়াসলি আমি ব্র্যান্ড নিয়ে কাজ করব এবং ব্র্যান্ড নিয়ে আমার মার্কেটিং ইজ দ্য কোর ফর ব্র্যান্ড। এক্স্যাক্টলি, শুধু ব্র্যান্ড নিয়ে থাকবো আমি, ঠিক আছে, ব্র্যান্ড আমি এমফেসিস দিব, বাট পাশাপাশি মার্কেটিংটার দিকে আমার একটু নজর দিতে হবে। দেন
I can be a COO or CMO. এটা সাথে একটা যোগসূত্রটা যদি একটু বলেন, শুনতে চাই। আচ্ছা, যোগসূত্রটা হচ্ছে হ্যাঁ, এটা আসলে মার্কেট ডিমান্ড বেসিক্যালি। আচ্ছা, আমাকে যখন একটা ম্যানেজমেন্ট সিইও হিসাবে অ্যাপয়েন্ট করবে, সে তো জাস্ট এটা চাবে না যে আমি এক্স্যাক্টলি আমি শুধু ব্র্যান্ড নিয়ে কাজ করেছি, আমি শুধু ব্র্যান্ডই জানি। আমার যদি পাশাপাশি মার্কেটিং নিয়ে ইয়ে থাকে আমার, এবং পাশাপাশি হচ্ছে আমার শর্ট স্কেলে ফিন্যান্স এবং হচ্ছে আমার যে ইয়াটা আছে অ্যাকাউন্টস, ওগুলো নিয়ে যদি আমার ইয়া থাকে, আইডিয়া থাকে, এবং ওইটা নিয়ে আমার জানাশোনা থাকে, পড়াশোনা থাকে, সো ইট উইল অ্যাড আ ভেরি সিগনিফিকেন্ট ভ্যালু টু মাই ক্যারিয়ার। দিস ইজ ভেরি। আর এখন আমরা এমন একটা প্রযুক্তির যুগে চলে এসেছি, আপনাকে মাল্টি ডাইমেনশনাল এবং মাল্টিটাস্ক না হলে না আসলে ওইভাবে ইভালুয়েট ম্যানেজমেন্ট ইভালুয়েশন এটা অনেকটা ইয়া করে আর কি। এটা ভেরি, মানে আমি বলবো যে এটা ডিমান্ড অফ টাইম। এটা নিয়ে আসলে মানে ডিমোটিভেট হওয়ার কিছু নাই। এটা আমার ক্যারিয়ারের জন্যই তো ভালো আসলে। হ্যাঁ, ওকে, তো আপনি যতই স্কিল ডেভেলপ করবেন, এক্স্যাক্টলি আপনার নিজেরই তো একটা আত্মতৃপ্তি কাজ করবে। এক্স্যাক্টলি। এখানে কতজন কাজ করছেন? মানে এখানে দেশবন্ধু গ্রুপের কি শুধু মার্কেটিং সেক্টরটাই কি বসে, নাকি আপনাদের পুরো অফিসটাই এখানে বসে? না, আমাদের পুরো অফিসটাই বসে, ইনক্লুডিং মার্কেটিং সেক্টর, আমাদের এমআইএস আছে, অ্যাকাউন্টস আছে, অডিট আছে, তারপরে সেলস এর কিছু হাই অফিসিয়ালরা এখানে বসে, হেড অফিসে যারাই করে ওরাও এখানে এসে বসে। হেড অফিসটা কোথায় আপনাদের? আমাদের এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের দুইটা অফিস, একটা হচ্ছে পাশেই 27 নম্বর রোড এখানে, আর এটা হচ্ছে আমাদের আরেকটা অফিস। দুইটাই হেড অফিস বেসিক্যালি। আমরা একটু ডাইভার্সিফিকেশন মেইনটেইন করে দুই অফিসে মিলিয়ে বসে আর কি। জীবনের প্রথম জব কি ছিল? ভুলে গেছেন? অবশ্যই না। না, ভুলে যাই নাই। প্রথম আমি আমার এই এক্সপ্রেশনের কারণটা হচ্ছে যে দ্যাট জব ওয়াজ ভেরি স্ট্রাগলিং। এটাই শুনতে চাই। আচ্ছা, প্রথম জব ছিল আমার অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। তাই? এক্স্যাক্টলি। আচ্ছা, বিকজ আমি তখন দেখেছিলাম যে ক্রিয়েটিভ সেকশনের যারা কাজ করে, মানে ক্রিয়েটিভিটি ব্যাপারটাই হচ্ছে আমার কাছে অনেক ইন্টেলেকচুয়াল লাগতো। লাইক আমি অফিসে বসে গদবাদা কাজ করতেছি, আমি ওইটার চেয়ে আমি যদি আমার ক্রিয়েটিভিটি, আমার নতুন নতুন চিন্তা ভাবনা, ইনোভেশনকে যদি আমি কাজে লাগাই, ইনোভেশন আমি ইমপ্লিমেন্ট করি আমার ক্যারিয়ারে, ওইটা এক হচ্ছে আমার ক্যারিয়ারে যেরকম একটা ভ্যালু অ্যাড করতেছে, দুই হচ্ছে আমার যে ইন্টারপার্সোনাল স্কিল বা নলেজ, সেই নলেজটাকে রেগুলার ডে বাই ডে শাইনিং হচ্ছে। আচ্ছা, সো আমি বলবো যে এই কারণে হচ্ছে আমার ফার্স্ট ইয়ার করা। দেন আমি যখন কাজ শুরু করলাম, তখন আমি আস্তে আস্তে আমি ব্র্যান্ডের দিকে আমি আস্তে আস্তে আমি এক পা দুই পা করে আগালাম, এবং ওইখান থেকে হচ্ছে তারপর আমি ভিজুয়ালাইজার হিসেবে কাজ করলাম। দেন হচ্ছে আমি ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে আমার ক্যারিয়ার শুরু করলাম অফিসিয়ালি। আর যখন গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছেন, তখন কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন নাকি? বোথ কাজ করেছি আমি। তাহলে আপনি তো গ্রাফিক ডিজাইনার কাজে পারেন। মাঝে মাঝে যদি কোনো স্টাফ অসুস্থ হয়ে যায়, তখন তো আপনি নিজেই মনে হয় কিছু একটা নট অনলি দ্যাট ওইটা তো একটা মানে ক্রাইসিস মোমেন্টে, বাট আমি আমার গর্ব করার জন্য বলতেছি না, আমার আন্ডারে যেসব ক্রিয়েটিভের কাজ করে ওরা প্রায় আমার বিপদে থাকে, যে আমাদের চেয়ে তো সারি ভালো টুল ইউজ করতে জানে। আচ্ছা, অফিস টাইম তো শেষ প্রায়, আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ কথা বলি। হ্যাঁ, শিওর চলেন। দ্যাট উইল বি বেটার। আপনি ভাইয়া যে কোম্পানিতে কাজ করছেন, সেটি হচ্ছে একটা ডাইভার্সিফাইড কনগ্লোমারেট। এখানে একদম ধরে নিলেন খাদ্য থেকে শুরু করে জ্বালানি, টেক্সটাইল, নির্মাণ সামগ্রী এবং পরিষেবা খাত পর্যন্ত কিন্তু আপনাদের মানে বিস্তৃত। কতগুলো সিস্টার কনসার্ন আছে আপনাদের? রাইট নাও উই হ্যাভ 35 সিস্টার কনসার্ন ইন আওয়ার গ্রুপ, and যদি ফিজিক্যাল ফ্যাক্টরি কথা বলি, দেন আইড লাইক টু সে আমাদের 20-এর অধিক ফিজিক্যাল ফ্যাক্টরি আছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি। এই যে ধরে নিলেন একটা খাদ্যের ব্র্যান্ডিং, খাবারের ব্র্যান্ডিং
একটা জ্বালানির ব্র্যান্ডিং কিন্তু সেম হবে না। না, অবভিয়াসলি সেম হবে না। কিছু যে ডিফারেন্ট মানে ডাইভার্সিফাইড, এত ডাইভারশন, এই জিনিসগুলোকে কম্বাইন করেন কিভাবে? বেসিক্যালি যদি ইন্ডাস্ট্রিয়াল বিজনেস অ্যাসপেক্টের কথা বলি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল বিজনেসটাকে আমরা ক্যাটাগরিক্যালি ধরি হচ্ছে বিটুবি, বিজনেস টু বিজনেস। এক্স্যাক্টলি। আর যদি কনজিউমার প্রোডাক্টস এটা বলি তাহলে হচ্ছে বিজনেস টু বিটুসি, বিজনেস টু কনজিউমার। সো দুইটা অবভিয়াসলি এক না। সো আমরা যেটা করি বিটুবির ক্ষেত্রে আমরা কর্পোরেট ব্র্যান্ডিংটাকে একটু বেশি এমফাসিস দিই, একটু বেশি ফোকাস করি। অ্যান্ড বিটুসের ক্ষেত্রে হচ্ছে আমরা 360 ডিগ্রি ক্যাম্পেইনের দিকে আমরা একটু করি। বাংলাদেশের মতো এই যে এতটা প্রতিযোগিতাপূর্ণ একটা বাজারে, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড এখন ডিজিটাল মার্কেটিং কিন্তু খুবই বার্নিং একটা ইস্যু। এখানে একটা মানে ইকুইটি কিভাবে মেইনটেইন করেন? আমরা সেক্ষেত্রে ইকুইটি যদি বিল্ড আপের ক্ষেত্রে বলি, আমরা সেক্ষেত্রে বলবো যে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে রাইট নাও এআইটা অনেক বেশি এখন একটা সিগনিফিকেন্ট সেক্টর আর সিগনিফিকেন্ট ইনোভেটিভ টুল এআইটা। সো ইকুইটি বিল্ড আপের ক্ষেত্রে আমি বলবো যে ডে বাই ডে যেই নতুন টুলস গুলো আমরা আসে বা ডে বাই ডে নতুন স্ট্র্যাটেজি, এক্স্যাক্টলি, সেগুলোকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে হয়। ব্র্যান্ডিং, কাজকর্ম সবকিছু একটু ফেলে রাখি, আপনি একটু আপনার ছোটবেলার গল্প শুনুন। কোথায় বড় হয়েছেন? আমি বড় হয়েছি ঢাকার মগবাজারে। আমার স্কুল কলেজ সব এই ঢাকাতেই ছিল। অ্যান্ড মাঝখানে 2 বছরের জন্য আমি চাঁদপুরে গিয়েছিলাম ক্লাস 7 and 8-এ। এছাড়া বাকি টাইমটা আমার ঢাকাতেই জন্ম আমার মগবাজার, আর বর্ন অ্যান্ড ব্রড আপ ঢাকাতেই। পড়াশোনা করেছেন কি ঢাকায়? ইয়া, এক্স্যাক্টলি। সবসময় কি আপনি আগেও বলছিলেন যে পড়াশোনাটা ওই রিলেটেডই ছিল, যে জন্য মার্কেটিং, ব্র্যান্ডিং। এক্স্যাক্টলি। এন্ড পড়াশোনার টাইম বলবো যে আমার প্যাশনের জায়গাটা বেশি কাজ করছে। আমি এক্স্যাক্টলি, হ্যাঁ, প্যাশনের জায়গাটা, বিকজ আমি ছোট যখন, মানে ছোট না বলবো, যখন আমার বয়স মোটামুটি 18-20 বছর ছিল, তখন থেকে আমার এই ব্র্যান্ডিং সেক্টর আর ক্রিয়েটিভ সেক্টর এটা নিয়ে আমার খুব বেশি একটা কিউরিওসিটি ছিল। আমার অনেক বেশি এটা নিয়ে কিউরিওসিটি কাজ করতো, অনেক বেশি প্যাশন কাজ করতো এটা নিয়ে। দ্যাটস ওয়াই হচ্ছে এট ফার্স্ট আমার ক্রিয়েটিভ সেকশনে আমার এন্ট্রি করা, লাইক হচ্ছে যেটা বলছিলাম আমি গ্রাফিক ডিজাইন হিসেবে ক্যারিয়ার শুরু করেছি। অ্যান্ড আমরা সবাই জানি সেটা যে গ্রাফিক ডিজাইনটা হচ্ছে ব্র্যান্ড ডিপার্টমেন্টের একটা বড় একটা সেক্টর আর বড় একটা এক্স্যাক্টলি। শুরুই হয় কিন্তু গ্রাফিক ডিজাইন থেকে। লাইক আমি যদি একটা লোগো ডিজাইন করি, আমি একটা প্যাকেজিং ডিজাইন করি, তো এটা শুরুই হয় হচ্ছে গ্রাফিক ডিজাইন থেকে, হোয়াট এভার। সো আমার ছোট থেকে ব্র্যান্ড নিয়ে বা মার্কেটিং নিয়ে একটা প্যাশন কাজ করতো। আমার মনে আছে আমি যখন আমার 2009-এ যখন ক্যারিয়ার শুরু করি, তখন আমার লাইন বস ছিল যে হি ওয়াজ এ ব্র্যান্ড ম্যানেজার, হেড অফ ব্র্যান্ড। সো আমি ওনারের খুব ফলো করতাম অ্যাজ অ্যান আইডল। আমি ওনার এইভাবে ফলো করতাম যে না, একদিন আমি উইদিন 5 or 6 years আই লাইক টু সি মাইসেলফ টু হিজ প্লেস। সো এইটা নিয়ে আমার খুব বেশি প্যাশন কাজ করতো বেসিক্যালি। সো সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন? পৌঁছাতে পেরেছি। এন্ড হয়তো টাইমটা, হ্যাঁ, এক্স্যাক্টলি, হয়তো টাইমটা ওরকমই লেগেছিল, খুব বেশি না, বাট আমি বলবো প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস 1-2 years ম্যাক্সিমাম, নট মোর দ্যান দ্যাট। বাট আমি বলবো যে হ্যাঁ, আমি আমার ওই জায়গাটায় আসতে পেরেছি এবং ওই ড্রিমটা আমি করতে পেরেছি। যদি আসলে ড্রিমের শেষ নাই, আমরা সবাই বলি মাঝে যে স্কাই ইজ দ্য লিমিট অফ ড্রিম। সো তারপরও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক স্বপ্ন, এক্স্যাক্টলি, একটা করে যখন পূরণ হয়, এক্স্যাক্টলি, তারপরে গিয়ে তো আমরা একটা সময় গিয়ে সফল। এক্স্যাক্টলি, প্রতিটা স্বপ্ন যখন আমার সফলতার মুখ দেখবে তা তো না। এক্স্যাক্টলি। একটা দুটো স্বপ্ন যদি আমার মিলে যায় তাও কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক স্যাটিসফাইড থাকি, সেলফ স্যাটিসফ্যাকশনটা আসে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আর আপনার কাজ আর আপনি আপনার প্যাশনের জায়গাটা যদি আপনার কাজের জায়গাটাও সেম হয়, মানে আপনার ব্রেড এন্ড বাটার এবং প্যাশন, সেই দুটো জিনিস যখন একসাথে হয়ে যাবে, সেটা কিন্তু আউটকামটা অনেক বেশি বেটার হয়, অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় এন্ড কম্প্যাক্ট একটা, আমি যদি বলি ক্যারিয়ার বা আমার এই প্যাশন জায়গাটা যদি তখন মিলে যায়, তখন কম্প্যাক্ট একটা ক্যারিয়ার বিল্ড আপ হয়। কখনো এমন কি হয়েছে যে কোন একটা ব্র্যান্ডিং সেটা কাঙ্ক্ষিত ফলাফল আনেনি, এরকম কখনো হয়েছে? সেটার ক্ষেত্রে কিভাবে মানে
মানে স্ট্র্যাটেজি চেঞ্জ? না, আমি বলবো যে আমি এই ক্ষেত্রে অনেক লাকি, লাইক হচ্ছে ডিজাস্টার ক্যাম্পেইন কখনো আমার লাইফে আমি ফেস করিনি, বিকজ আমি সবসময় একটা জিনিস মেনটেন করতাম যে এক্সিকিউশনের আগে আমার যে এক্সারসাইজ গুলো এবং যে আমার প্রিপারেশন গুলো, এগুলোর থেকে আমি সবসময় একটু বেশি, আমি নিজে থেকে আমি একটু বেশি অ্যালার্ট থাকতাম। সো ডিজাস্টার কখনো হয় নাই, বাট হ্যাঁ এরকম হয়েছে যে কখনো এক্সপেক্টেড রেজাল্ট, এক্সপেক্টেড আউটকামটা আসে নাই। হ্যাঁ এরকম হয়েছে, বাট সেটা হইলেও সেখান থেকে আমি খুব শুরু থেকে খুব পজিটিভ মাইন্ডেড। আমি বিলিভ করি যে যেখানে আসলে আমার এক্সপেক্টেড রেজাল্ট আসে নাই, ওইখান থেকে না আমার আসলে লার্নিং এর ব্যাপার আছে একটা। অ্যান্ড আমি বলবো যে এই ক্ষেত্রে আমি একটু লাকি ছিলাম ইন দ্যাট কেস, যে আমার ম্যানেজমেন্ট এরকম পেয়েছি আমি যে হ্যাঁ ওনারা আসলে এটাকে আরো প্রমোট করেছে, আসলে এটা নিয়ে আসলে ক্রিটিসাইজ করার চেয়ে ওনারা আসলে এটা বেশি প্রমোট করছে যে হ্যাঁ এটা তো আমাদের আসলে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে বা কিছু লার্নিং হয়েছে আমাদের। সো আমি বলবো যে এই ক্ষেত্রে আমি খুব লাকি মোটামুটি, রাদার দ্যান আদার ম্যানেজমেন্ট। হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট। ফেইলিয়ারটা ম্যানেজমেন্ট সহজে নিতে চায় না, এক্স্যাক্টলি একদমই নিতে চায় না, এবং তারা হয়তো মনে করে যে আমরা স্যালারি দিচ্ছি, এক্স্যাক্টলি আমাদের জন্য তার টপ নচ একটা আউটকাম সব সময়। এন্ড এইটাও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি সবসময় আমার ম্যানেজমেন্টকে এইটা বোঝাতে আমি মনে করি, আই থিঙ্ক আমি সাকসেসফুল হয়েছি, যে ব্র্যান্ডিং ইজ নট এনি এক্সপেন্ডিচার, ব্র্যান্ডিং ইজ ইনভেস্টমেন্ট। আচ্ছা, আপনি যেরকম আজকে আপনার একটা ফ্যাক্টরি করতেছেন, মেশিন সেট আপ করছেন, একটা বিল্ডিং সেট আপ করেছেন আপনি একটা, সো অ্যাজ লাইক ব্র্যান্ডিংটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট। আপনি আজকে আউটকাম পান নাই, বাট আপনি নেক্সট ডে ঠিক এটা আউটকাম আসবে, অ্যান্ড দ্যাট ইজ মাস্ট। এটার বাইরে যাওয়ার সুযোগ নেই আসলে, আপনার আউটকাম আসবে। আপনি যদি প্রপারলি আসলে স্ট্র্যাটেজি মেনটেন করে আপনার ব্র্যান্ড ক্যাম্পেইনগুলো এক্সিকিউট করতে পারি আমরা পারি, সো এটাতে আউটকাম না আসার কোনো ইয়া নাই। আর যদি নাও আসে সামহাউ, লাইক কোনো ডিজাস্টার, লাইক আমরা এক্স্যাক্টলি লাইক আমরা কয়েকদিন আগে কোভিড দেখছি, কোভিডের সময় যে মার্কেটিং ক্যাম্পেইনগুলো হয়েছে সেগুলো কি আসলে সব ওয়েস্ট? না, মোটেই না। কোভিডের পরে গিয়ে কিন্তু সেগুলো ঠিকই আবার আমরা ফিডব্যাক পেয়েছি আমরা। সো আমি সবসময় আমার ম্যানেজমেন্টকে বোঝানোর ট্রাই করি যে ব্র্যান্ডিং ইজ ইনভেস্টমেন্ট, ইটস নট এনি এক্সপেন্ডিচার আর ওয়েস্ট ইজ এক্সপেন্ডিচার। ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে আপনি যখন একটা ব্র্যান্ডকে প্রমোট করবেন, আপনার সেই সোসাইটি, সেটা কালচার, সেটা বিলিফ, মানুষের যে একটা কাস্টম কালচার, হ্যাঁ সামহাউ ইট রিচ করতেছে ওদেরকে, হ্যাঁ সবকিছু চিন্তা করে যখন আপনি একটা ব্র্যান্ডিং করবেন, এটা শুধুমাত্র আমি বলবো যে আপনার একার ইচ্ছায় হবে না, ইটস আ বিগ টিম ওয়ার্ক। এক্স্যাক্টলি, অবভিয়াসলি ইটস আ টিম ওয়ার্ক। এন্ড ব্র্যান্ডিং এর আমি যদি বলি ব্র্যান্ডের যদি বলি বেসিকটা বা বেসটাই কিন্তু আসলে হচ্ছে ব্রেনস্টর্মিং থেকে। ইটস অ্যান ইফেক্ট অফ মাল্টিপল থিঙ্কিং আর মাল্টিপল মাইন্ডস আর শেয়ার অফ মাইন্ড। সো এইটা আসলে না, যদি কেউ বলে যে না আমি সব জানি, আই এম দ্য ডিসিশন মেকার এন্ড আই নো এভরিথিং, সো এটা আসলে একটা ভুল ধারণা বেসিক্যালি। এক্স্যাক্টলি, ইট উইল নট গোনা ওয়ার্ক। টিমের সবাইকে নিয়ে বসেন? না, আমি রেগুলারই বসি, আমি এটা নিয়ে আমি রেগুলারই বসি, এবং সবার সাথে যখন আমি নতুন একটা টাস্ক পাই, সবার সাথে আগে আমার যে টিম মেম্বারসরা আছে ওদের সাথে শেয়ার করি। এন্ড ওদের সাথে শেয়ার করার আগে আমার যে সুপিরিয়র ম্যানেজমেন্ট আছে ওনাদের সাথে ব্যাপারটা নিয়ে আমার ডিসকাশন হয়, কিছু খুব সার্টেন লেভেলে ডিসকাশন হয় যে হ্যাঁ এইভাবে করতেছি আমরা, এইভাবে করলে আসলে আউটকামটা কি হবে, এন্ড আমাদের ক্যাম্পেইনটা আসলে কতটুকু ইমপ্যাক্ট ফেলবে। সো ওদের সাথে ডিসকাশন করে আসার পরে কিন্তু আমি আমার টিমের সাথে এট ফার্স্ট হচ্ছে আমি বসি, বিকজ আমি বিলিভ করি যে ঠিক আছে আমি সিনিয়র, আমার এক্সপিরিয়েন্স বেশি, বাট ছোট ছোট কিছু ব্যাপার থাকে যেটা হয়তো আমার মাথায় সামহাউ আসতেছে না, ওর মাথায় আসছে। সো ইটস এ টিম, অবভিয়াসলি ইটস এ টিম ওয়ার্ক। এক্স্যাক্টলি অবভিয়াসলি। সো আমি বলবো যে এই মাল্টিপল মাইন্ডসের ডিসিশনগুলো বা মাল্টিপল মাইন্ডসের ব্রেনস্টর্মিংগুলো ইজ অবভিয়াসলি বেটার দেন দ্য সিঙ্গেল মাইন্ড শেয়ারিং। এক্স্যাক্টলি। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমি র্যাপিড ফায়ার কোশ্চেনে চলে এসেছি, তবে আমি র্যাপিড ফায়ারে যাওয়ার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে এখন অনেকেরই ড্রিম থাকে কর্পোরেট জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা। কর্পোরেট জব মানেই হচ্ছে হিউজ স্যালারি, খুব আলো ঝলমলে একটা জব মনে করে সবাই। তো বিষয়টা এরকম যে আমি খুব ভালো জায়গায় আমি পড়াশোনা করেছি, আমি খুব স্মার্ট, তাহলে আমি একটা কর্পোরেট জগতে হয়তো খুব মানে প্রতিষ্ঠিত হতে পারবো। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও?
কি কি গুণাবলী থাকা প্রয়োজন একটা মানুষের যদি সে একটা কর্পোরেট জগতে খুব সুন্দর করে সে যদি স্মুথলি এগিয়ে যেতে চায়? কর্পোরেট জব ইজ নট আ স্মুথ জব, তারপরও আমি বলবো যে ক্যারিয়ারের যে উন্নতিটা, প্রোগ্রেশনটা, মানে এইটা কিভাবে সম্ভব, কি কি কোয়ালিটি দরকার? আমি বলবো যে এট ফার্স্ট এই ধারণাটাই আমাদের মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যে আমি খুব ভালো একটা জায়গা থেকে পড়াশোনা করে আসছি, লাইক ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন শেষ করে আসছি, অ্যান্ড এটা শেষ করে এসেই হচ্ছে আমি একটা ঝলমলে ক্যারিয়ার, কর্পোরেট ক্যারিয়ার পেয়ে যাবো, একটা খুব ভালো একটা স্মার্ট স্যালারি পাবো। আমি বলবো যে ফার্স্টেই আমাদের এই ধারণাটা আসলে করা উচিত না। তাহলে কি হয়, অনেক সময় এক্সপেকটেশনের সাথে রিচ করে না, ম্যাচ করে না। আমি যেটা বলবো যে এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত যে আমি একটা খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে আর প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট আর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি, সো আই ডিজার্ভ এ ভেরি স্মার্ট স্যালারি জব, এ স্মার্ট কর্পোরেট জব। না, আমি সেক্ষেত্রে বলবো যে এই আমাদের ফার্স্টে এক্সপেকটেশনটা থেকে থেকে সরে আসা উচিত। ফার্স্টের অ্যাটলিস্ট 2 ইয়ার্স, আমি বলবো যে আমরা যেখানে জবে আমরা ইনকর্পোরেট হই না কেন, সেই জায়গাটা সেটা হইতে পারে ব্র্যান্ড ডিপার্টমেন্ট, সেটা হইতে পারে এনি আদার ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সেটা হইতে পারে অডিট, অ্যাডমিন, ফিনান্স, সেলস, যে এনি কাইন্ড অফ এটা হইতে পারে। সো আগে আমাদের ওই জায়গাটা বোঝা উচিত, আগে আমার ওই জায়গাটা অ্যাডাপ্টেশন করে নেওয়া উচিত নিজের সাথে, এবং জায়গাটা নিয়ে আমার প্রপার নলেজ গ্যাদার করা উচিত। এবং পাশাপাশি আমি যেটা বলবো, স্টুডেন্ট লাইফে আই থিঙ্ক এটা বেটার হয় হচ্ছে আফটার ইন্টারমিডিয়েটে পড়ার পরে যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলাম, তখনই আসলে আমার মাইন্ডসেটটা করা উচিত আমি কোন সেক্টরে আমার নিজেকে আমি দেখতে চাই, এবং সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করা উচিত। সাবজেক্ট চুজ করার পাশাপাশি নিজের আমার কিছু এক্সট্রা কিছু কারিকুলাম আমার অ্যাক্টিভিটির সাথে নিজেকে এঙ্গেজ করতে হবে, অবভিয়াসলি করতে হবে। বিকজ এটা না করলে ওই যে আমি বললাম যে আমি ফার্স্টে 1 বছরে যখন আমি প্রফেশনাল পিরিয়ডে থাকবো, আমি অনেক পিছিয়ে যাবো। আমি তো চাবো একটু আগে থাকতে, আমি তো চাবো 1 বছর পর আমার একটা স্মার্ট একটা হোক, ইনক্রিমেন্ট হোক আমার। সো এই সময়টা যদি আমি মাইন্ডসেট করে নিতে পারি এন্ড এক্সট্রা কারিকুলাম কিছু অ্যাক্টিভিটিস নিজেকে এঙ্গেজ করি, আমি আই থিঙ্ক ইট উইল হেল্প। মাল্টিপল স্কিল যদি ডেভেলপ করা যায়, এক্স্যাক্টলি, মাল্টিপল স্কিল যদি ডেভেলপ করা যায়। আমি সিম্পলি যদি বলি যে আমার কাছে অনেক ছেলেরা আসে ওই ওটা কি বলে, ওই ইন্টার্ন করতে আসে। ইন্টার্ন করতে আসার পরে দেখি কি ওদের একদমই বইয়ের পড়া থেকে না অন্য কিছুতে একদম ওরা আর কিছুই নাই, বা কিছুতে পড়ে না। সো এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন আপনি করছেন কিনা। হ্যাঁ, আমি অবভিয়াসলি করেছি। লাইক আমি যখন জব সেক্টর ঢোকার ট্রাই করি, তখন আমি খোঁজ নিতাম যে আমি যদি একটা এক্সিকিউটিভের রোল প্লে করি আর জুনিয়র অফিসার রোল প্লে করি, আমার অফিস ওয়ার্ক কিছু জানতে হবে। অফিস ওয়ার্ক কি টাইপের, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড হইতে পারে, এক্সেল হইতে পারে। সো আমি কিন্তু আমার নিজেকে ওই ইসে ডেভেলপ করে ফেলছি। এখন যদি আমারে লাইক হচ্ছে একজন অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করলো, বাট আই ক্যান নট নো দ্য টাইপিং, I cannot know the simple official procedure, simple official job, then আমি কিন্তু পিছিয়ে পড়বো। অবশ্যই। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি বলছিলাম যে র্যাপিড ফায়ার একটা পোরশন আছে, আমরা এখন র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি। তো মাই ফার্স্ট কোশ্চেন ইজ টু স্ট্র্যাটেজি অর ক্রিয়েটিভিটি, হোয়াট উইন্স ইন দ্য লং রান? কৌশল না সৃজনশীলতা? স্ট্র্যাটেজি। আচ্ছা, ডিজিটাল ফার্স্ট অর ব্র্যান্ড ফার্স্ট? ব্র্যান্ড ফার্স্ট। আচ্ছা, ইনসাইট অর ডাটা, অন্তর্দৃষ্টি অর ডাটা, কোনটা বেশি ইউজফুল? এক কথায় বলতে গেলে ডেটা। আচ্ছা, আপনি সম্প্রতি আপনি কি বই পড়েন? আমি প্রচুর বই পড়ি। আচ্ছা, লাস্ট ব্র্যান্ডিং এর উপর পড়া বই কোনটা? আমার বইটার নাম ভুলে গেছি, বাট বইটার ছিল স্যার ফিলিপ কটলার। Oh, very nice. Then one marketing myth you would like to debunk, আপনি ভাঙতে চান একটা মার্কেটিং এর একটা মিথ যেটা আপনি একদম ভেঙে দিতে চান, যেটা আসলেই ক্যারিয়ারের ক্ষেত্রে ইউজফুল না। যদি এরকম বলি তাহলে বলবো যে হচ্ছে এটিএল ব্র্যান্ডিং। আমাদের একটা খুব বড় একটা পোর্শনে এরকম একটা মিথ আছে যে এটিএল branding is the ultimate solution of any kind of branding. And এই 2025 এসে আমরা যারা ইনসাইট নিয়ে কাজ করি and ইনসাইটফুল কাজ করি,
আমরা রিয়েলাইজ করি যে এটিএল ব্র্যান্ডিংটা না আসলে ডে বাই ডে একটা ওল্ডিশ টাইপ অফ ব্র্যান্ডিং ইজ দিস? এটিএল ব্র্যান্ডিং বেসিক্যালি যদি আমি অ্যাপ্রোভেশন করি তাহলে হচ্ছে অ্যাবভ দ্য লাইন, এন্ড দ্যাট ইজ ম্যাস ব্র্যান্ডিং, যেটা বলি আমরা টিভিতে মানে নিউজপেপার, টার্গেট গ্রুপটা ছেড়ে আমরা সবার এক্স্যাক্টলি আমরা যেটা মাস ব্র্যান্ডিং বলি আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি। সো আমি পার্সোনালি ফিল করি যে এই একটু যারা আমাদের টপ ম্যানেজমেন্ট আছে, একটু ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা যারা একটু ক্যারি করে, ওনারা মনে করে যে টিভিতে অ্যাড দিলে না আসলে সবকিছু সলিউশন হয়ে যায় বেসিক্যালি। অ্যাকচুয়ালি একটা টার্গেট গ্রুপ নিয়ে আগানোটা সবচেয়ে বুদ্ধিমান আর বুদ্ধি। এক্স্যাক্টলি, এইজন্য আপনার প্রিভিয়াস কোশ্চেন আমি বুঝলাম ডেটা। আমার ডেটা অ্যানালাইসিস করে আগাইলে না সবকিছু আমার অটোমেটিক আউটকাম অটোমেটিক এসে পড়বে। এক্স্যাক্টলি, দ্য আলটিমেট সলিউশন। এক্স্যাক্টলি। আচ্ছা, মোস্ট ওভাররেটেড মার্কেটিং ট্রেন্ড টুডে? মোস্ট ওভাররেটেড মার্কেটিং ট্রেন্ড, সবচেয়ে অতিরঞ্জিত ভাবে মার্কেটিং করছে যে ওয়েতে, কি মনে হয়? না, এই মোমেন্টে এরকম মনে আসতেছে না, বাট আমার কাছে পার্সোনালি আমি ফিল করি বা জানি আমি যে এটা অনেকের সাথে মিলবে না। টিকটক মার্কেটিংটা আমার অনেক ওভাররেটেড মার্কেটিং স্ট্র্যাটেজি মনে হয়। টিকটক, হ্যাঁ এক্স্যাক্টলি। আপনার সাথে আমার এই জিনিসটা মিলে গেছে। আমি কোনোভাবে টিকটক একজন পাইলে আমি যার সাথে ম্যাচ করতে চাই। মানে আমি খুবই সরি, যার এটা পার্সোনালিটি, একটা গণতান্ত্রিক দেশ, মানে আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। রাইট, মানে এক্স্যাক্টলি। টিকটক আমি অনেস্টলি স্পিকিং আই কান্ট টেক ইট। এক্স্যাক্টলি। আমি পরের প্রশ্নে চলে যাই। এমন একটি ব্র্যান্ড যার বাংলাদেশের কার্যক্রম আপনাকে মুগ্ধ করেছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে তারা যে মার্কেটিং করেছে সেটা আপনাকে খুব ইমপ্রেস করেছে? কোকা-কোলা। What's the way কোকা-কোলা সবচেয়ে যেই ব্র্যান্ডিংটা আমাকে বেশি ইমপ্রেস করছে দ্যাট ইজ বিটিএল, বিলো দ্য লাইন। মানে এটিএল এর পরেই যে স্টেপটা আসে দ্যাট ইজ, আমি আর একটু ভেঙে যদি বলি, দ্যাট ইজ ডিরেক্ট মার্কেটিং। আচ্ছা। সো এটিএল আমরা ডিরেক্ট মার্কেটিং করতে পারি না, এটিএল ম্যাস মার্কেটিং হয়ে যায়। 100 জন দেখলো বা 1000 জন দেখলো, আই ক্যান নট সে দ্যাট। বাট বিটিএল এ আমি ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন আমি আমার ব্র্যান্ড দিয়ে রিচ করতে পারি বা রিচ করতে হয় বেসিক্যালি আমাদের। ইনার এক্সাম্পল লাইক হচ্ছে কোকের যে আমরা প্রায় বিভিন্ন অ্যাক্টিভেশন গুলো দেখি, ওদের শপিং মল অ্যাক্টিভেশন গুলো, ওদের বিভিন্ন ফেয়ার ফেস্টিভ্যাল অ্যাক্টিভেশন গুলো, ওদের কিছু হচ্ছে রোড শো গুলো, টাউন স্টর্মিং, ক্যারাভ্যান ব্র্যান্ডিং, মানে ওই ক্যারাভ্যান ব্র্যান্ডিং এর সাথে ওদের গেম অ্যাক্টিভেশন অ্যাটাচ করা হয়। কনজিউমার এসে একটা গেম খেলতেছে, একটা কোক কিনতেছে, কোক কিনে গেম খেলতেছে। সো এইটা না আসলে অনেক এক্স্যাক্টলি ইমেজিন হচ্ছে লং রানে কনজিউমার মাইন্ডে অনেক বেশি বিল্ট ইন করে যে আই ওন দিস ব্র্যান্ড, অ্যাকচুয়ালি আই ওন দিস ব্র্যান্ড। সো আমি ব্র্যান্ড ওন করছি, লাইক এক্স্যাক্টলি। সো এটা আমার কাছে অনেক বেশি মনে হয় কোকের এই ইয়েগুলো। আচ্ছা, পরের প্রশ্ন, মার্কেটিং এর কাজ না করলে কোন ক্ষেত্রে কাজ করতেন? এইভাবে না চিন্তা করি না, মার্কেটিং এর কাজ করতাম। মার্কেটিং এর কাজ করতাম কোনো ওয়েতে মার্কেটিং এর কাজ? না, আচ্ছা, ও ইয়েস, ভালো কথা বলছিস। যখন খুব ছোট ছিলাম তখন ভাবতাম বড় পাইলট হব। পাইলট হওয়ার ইচ্ছা ছিল? পাইলট হওয়ার ইচ্ছা ছিল আমার। আচ্ছা, আমার একটা মেমোরি মনে পড়ে, আমার ছোটবেলায় আমার ফ্রেন্ড সার্কেলে আমার মনে হতো যে 50 to 60% সবাই পাইলট হবে। এক্স্যাক্টলি। তাই না? আব্বু আমার জিজ্ঞেস করতো, আমার বাবা তো মারা গেছে 70 না হোয়াটএভার। সো আব্বু জিজ্ঞেস করতো, বাবা তুমি বড় কি হবে? তা আমি তখন এক বাক্যে বলতাম, একদম ছোট ছিলাম যখন, ক্লাস 5 এ ছিলাম, আমি পাইলট হব। পাইলট কিংবা ডক্টর, এটা হ্যাঁ, পাইলট তখন ছিল তিনটা, পাইলট, ডক্টর আর ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই তিনটার একটা খুব ছিল আর কি। হ্যাঁ। আচ্ছা, একটা শব্দে যদি আপনাকে আপনার ফিলোসফিটা জানতে চাই, ব্র্যান্ডিং, মার্কেটিং, হোয়াটএভার, সেলস, মানে সবই তো এখানে ওতপ্রোতভাবে জড়িত। আপনি কোন দর্শনে চলেন, কোন ফিলোসফিতে আপনি চলেন? পজিটিভ থিঙ্কার। লাইক হচ্ছে, আপনি একটা কোশ্চেন করেছিলেন যে আপনি যখন কোনো ক্যাম্পেইন হয় ডিক্লাইন করে বা ক্যাম্পেইন আপনি সাকসেসফুল হন না, আমি সবসময় পজিটিভ থিঙ্ক করতে লাইক করি। আচ্ছা, এভরিওয়্যার, মানে হোয়াটএভার ইট হ্যাপেন্স আই হ্যাভ টু বি পজিটিভ, আই হ্যাভ টু বি কুল। আমি সবসময়, সেটা সেলস এর ক্ষেত্রে হোক, মার্কেটিং এর ক্ষেত্রে হোক এবং ব্র্যান্ডের ক্ষেত্রে হোক, আমি সবসময় পজিটিভ থিঙ্কিং করতে লাইক করি এন্ড কনফিডেন্ট থাকতে লাইক করি। আমি আমার লাইফে এরকম খুব কম হয়েছে যে কোনো একটা ইভেন্টে বা কোনো একটা ক্যাম্পেইনে হওয়ার পর আমি নিজে হচ্ছে ভেঙে পড়ছি, হয়েছে। বিকজ আমি একটা জিনিস করি যে যত চাপটা আসুক, আমি যদি সেই প্রেশারটা বা সেই যদি আমি সারপাস করে দেই, তাহলে আমার পরে যারা আছে ওদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, আমি যে কয়টা বই পড়েছি ধরে নিলেন, কিংবা যে কয়টা
আমার দৃষ্টিতে সফল মানুষ পেয়েছি, আমি তাদের মধ্যে একটা গুণ পেয়েছি, হোয়াট এভার ইটস হ্যাপেন they can face the disaster Exactly. and they can overcome it and they go ahead Exactly. always, এবং এই গুণটা থাকলে আমার মনে হয় you can win anything. And আরেকটা এডিশনাল একটু বলি, আপনার কাছে হয়তো একটু ইমাজিনারি মনে হতে পারে, আমি ছোট থেকে আমি প্রচুর হচ্ছে মাসুদ রানা পড়তাম, আচ্ছা, এন্ড হচ্ছে তিন গোয়েন্দা পড়তাম। আচ্ছা, সো এই পজিটিভ থিংটা আই হ্যাভ গট দ্যাট ফ্রম মাসুদ রানা। তাই? এক্স্যাক্টলি। আচ্ছা, এটা জানা থাকলো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, অ্যাকচুয়ালি পজিটিভ মানুষদের সাথে কিছুক্ষণ কথা বললেও একটা পজিটিভ কি বলবো ভাইব চলে আসে। আমার নিজেরও খুব ভালো লাগছে। থ্যাঙ্কস, আপনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আবার অনেক মূল্যবান তথ্য কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন। অবশ্যই দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। এন্ড আবারও আমি বিজনেস ডেইলিকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই প্ল্যাটফর্মে আমাকে নিয়ে আসার জন্য এবং আমার কিছু ইনসাইট এন্ড কিছু থটস শেয়ার করার জন্য। এন্ড আগেও একবার আমি বলেছি, সেটা হচ্ছে যে লাইক আপকামিং যে ইয়াং জেনারেশন বা ওদের জন্য আমার একটা যে ব্র্যান্ডে যদি আমরা কেউ ক্যারিয়ার করতে চাই, তাহলে অবভিয়াসলি অ্যান্ড অবশ্যই আমাদের কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যান্ড মাল্টি স্কিল আমরা আগে থেকে যেন একটু মাল্টিটাস্কিং স্কিল আমরা ডেভেলপ করি আমরা, দেন এটা অনেক বেশি হেল্পফুল হবে একটা সাকসেসফুল ক্যারিয়ার করার ক্ষেত্রে। সো অনেক ক্রিয়েটিভিটি নিজে ওন করতে হবে। ক্রিয়েটিভিটির সাথে স্ট্র্যাটেজি, রাইট। সো এটাই আমার এন্ড আবারও ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি রাজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো কর্পোরেট টাইকুন, বিজনেসম্যান বা এন্টারপ্রেনারকে সাথে নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।